ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 29শে এপ্রিল 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, বিশ্ব টিকাদান সপ্তাহ বা ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক 2024 কবে পালিত হলো? এটা 24 থেকে 30শে এপ্রিল পালিত হচ্ছে। প্রতি বছর 24 থেকে 30শে এপ্রিল এই বিশ্ব টিকাদান সপ্তাহ উদযাপন হয়। বিশ্বব্যাপী প্রচারণার লক্ষ্য টিকাদানের গুরুত্ব এবং প্রতিরোধযোগ্য রোগের বিরুদ্ধে ব্যক্তি, সম্প্রদায় এবং জনসংখ্যাকে রক্ষা করার ক্ষেত্রে এর ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য এটা পালন করা হয়। টিকাদান প্রচার অভিযান গুটি বসন্ত নির্মূলে এবং পোলিওকে প্রায় পরাজিত করতে এটা ভূমিকা পালন করছে। ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি 2012 সালে ওয়ার্ল্ড ইমিউনাইজেশন সপ্তাহ প্রতিষ্ঠা করে। তারপর থেকে এটি 180টির বেশি দেশে পালিত হচ্ছে। তো এবছরের থিম ছিল হিউম্যানলি পসিবল ইমিউনাইজেশন ফর অল। পরের প্রশ্ন 2 নম্বর, সম্প্রতি কে রিজিওনাল কেমব্রিজ ডেডিকেটেড টিচার অ্যাওয়ার্ড জিতেছেন? উত্তরটা হচ্ছে জিনা জাস্টাস। জিনা জাস্টাস সংযুক্ত আরব আমিরাতের শারজাহ গার্লস শাখার একজন ইংরেজি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। মর্যাদাপূর্ণ তিনি 2024-এর কেমব্রিজ ডেডিকেটেড টিচার অ্যাওয়ার্ডে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চলের আঞ্চলিক বিজয়ী হিসেবে মনোনীত হয়েছেন। তার এই কৃতিত্ব অসামান্য মেন্টরশিপ এবং দাতব্য কাজের প্রতি উৎসর্গ। 2024-এ কেমব্রিজ ডেডিকেটেড টিচার অ্যাওয়ার্ড 141টি দেশ থেকে 14,840টির বেশি জমা সহ অভূতপূর্ব সংখ্যক মনোনয়ন প্রত্যক্ষ করেছে। জিনা জাস্টাসকে তার এই ক্লাসের জন্য 2285.50 DH মূল্যের একটা বই দেওয়া হবে এবং তার ছাত্রদের জন্য আকর্ষণীয় এবং সমৃদ্ধ শেখার পরিবেশ তৈরিতে তার প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার জন্য। মুম্বাইয়ের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ইন্টারন্যাশনাল স্কুলের জিনা জাস্টাস এবং ভারতের মিনা সহ মোট 9 জন আঞ্চলিক বিজয়ী হয়েছে। পরের প্রশ্ন 3 নম্বর, সম্প্রতি কে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন? উত্তরটা হচ্ছে সুনীল কুমার যাদব। আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রক তার নেতৃত্বে দলে একটি নতুন সংযোজনকে স্বাগত জানিয়েছে। সেখানে ভারতীয় রাজস্ব পরিষেবা IRS এর একজন অফিসার সুনীল কুমার যাদবকে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের পরিচালক হিসেবে নিযুক্ত করেছে। সুনীল কুমার যাদবের নিয়োগ কেন্দ্রীয় স্টাফিং স্কিমের অধীনে করা হয়েছে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং দ্বারা জারি করা একটি আদেশ অনুসারে। যাদবের কার্যকাল তার যেদিন গ্রহণ করছে তার তারিখ থেকে পরবর্তী আদেশ পর্যন্ত বা 5 বছরের জন্য, যেটা আগে আসবে সেই অবধি নিয়োগ হবে। তো আবাসন নগর বিষয়ক মন্ত্রক এটা হচ্ছে ভারত সরকারের একটি মন্ত্রক যা ভারত আবাসন এবং নগর উন্নয়ন সম্পর্কিত নিয়ম এবং প্রবিধান এবং আইন প্রণয়ন ও প্রশাসনের ওপর নির্বাহী কর্তৃত্ব রাখে। বর্তমানে অফিস হোল্ডার কৌশল কিশোর, রাজ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। 1952-তে প্রতিষ্ঠা, সদর দপ্তর নয়াদিল্লি। পরের প্রশ্ন 4 নম্বর, সম্প্রতি কে ইন্ডিয়ান ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নিয়োগ হয়েছে? উত্তরটা হচ্ছে কৃষ্ণা এলা। ইন্ডিয়ান ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনে ভারত বায়োটেকের সহ প্রতিষ্ঠাতা এবং নির্বাহী চেয়ারম্যান কৃষ্ণা এলাকে আগামী 2 বছরের জন্য তার নতুন সভাপতি হিসেবে নিয়োগের কথা বলেছে, যা এপ্রিল মাস থেকে কার্যকর হবে। IVMA লক্ষ্য শিল্পের অগ্রগতি এবং লাভজনকের সহায়তা সম্পর্কিত ভারতীয় বেসরকারি খাতের মানব ভ্যাকসিন প্রস্তুতকারকদের উদ্বেগগুলি সামনে আনা। পরের প্রশ্ন 5 নম্বর, সম্প্রতি OTP জালিয়াতির সমস্যা মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রক কোন বাহিনীতে যোগ দিয়েছে? উত্তরটা হচ্ছে SBI কার্ড এবং টেলকস। স্বরাষ্ট্র মন্ত্রক ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ OTP জালিয়াতি ক্রমবর্ধমান সমস্যা মোকাবিলার জন্য SBI কার্ড এবং নির্বাচিত টেলিকম অপারেটরদের সাথে বাহিনীতে যোগ দিয়েছে। ব্যাংক গ্রাহকদের লক্ষ্য করে ক্রমবর্ধমান ফিশিং আক্রমণের আলোকে সম্ভাব্য OTP চুরি সম্পর্কে ব্যক্তিদের সতর্ক করার জন্য একটি সমাধান করার জন্য এটা তৈরি করা হয়েছে। এই উদ্যোগের অধীনে সরকার বর্তমানে ব্যাংকগুলির সাথে অংশীদারিত্বে একটি অবস্থান ট্র্যাকিং সমাধান পরীক্ষা করছে। এই প্রযুক্তির লক্ষ্য নিবন্ধিত ঠিকানা এবং OTP ডেলিভারির অবস্থান উভয়ই ট্র্যাক করা। যদি দুটি অবস্থানের মধ্যে একটি উল্লেখযোগ্য পার্থক্য শনাক্ত করা হয়, গ্রাহকরা তার সম্ভাব্য ফিশিং প্রচেষ্টা সম্পর্কে সতর্কতা পাবে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সম্বন্ধে বলি, এটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক যা ভারত সরকারের একটা মন্ত্রক। এটি প্রধানত অভ্যন্তরীণ নিরাপত্তা, গার্হস্থ্য নীতি রক্ষণাবেক্ষণের জন্য দায়ী। এর নেতৃত্বে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অফিস হোল্ডার হচ্ছে মনীষ তিওয়ারি এবং 1947 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল।
পরের প্রশ্ন 6 নাম্বার, সম্প্রতি ভারতীয় বিমান বাহিনী ইন্ডিয়ান এয়ারফোর্স কার সাথে র্যামজে মিসাইল ইন্ডাক্ট করেছে? উত্তরটা হচ্ছে ভারতীয় নৌবাহিনীর সাথে। ভারতীয় বিমান বাহিনী ভারতীয় নৌবাহিনীর সাথে যুদ্ধের ক্ষমতাকে শক্তিশালী করেছে র্যাম্পেজ দূরপাল্লার সুপারসনিক এয়ার টু গাইডেড ক্ষেপণাস্ত্র, যা পূর্বে ইরানি লক্ষ্যবস্তুগুলির বিরুদ্ধে অভিযানে ইসরায়েলি বিমান বাহিনী ব্যবহার করেছিল। ভারতীয় বায়ুসেনার মধ্যে হাই স্পিড লো ড্র্যাগ মার্ক 2 নামে পরিচিত ক্ষেপণাস্ত্রটি 250 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম। র্যামজে মিসাইল ছাড়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অঞ্চলের রক্সক ক্ষেপণাস্ত্র সাম্প্রতিক পরীক্ষা অত্যাধুনিক অস্ত্রের অধিগ্রহণের সক্ষমতার প্রদর্শনও করেছে। এই র্যাম্পেজ মিসাইল সম্পর্কে বলি, এটা ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এবং ইসরায়েলি মিলিটারি ইন্ডাস্ট্রিজ সিস্টেম দ্বারা তৈরি। র্যাম্পেজ ক্ষেপণাস্ত্র হলো একটি দূরপাল্লার সুপারসনিক এয়ার টু গ্রাউন্ড সিকাশেল প্রিসিশন স্ট্রাইক ক্ষেপণাস্ত্র, যা উচ্চমানের সুরক্ষিত লক্ষ্যবস্তু যেমন যোগাযোগ কমান্ড সেক্টরগুলি ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। তো ইন্ডিয়ান নেভি বা নৌবাহিনী এটা 26শে জানুয়ারি 1950 প্রতিষ্ঠা হয়েছিল। নৌবাহিনী দিবস 4 ডিসেম্বর। আর নৌসেনা প্রধান হচ্ছে অ্যাডমিরাল আর হরিকুমার। বর্তমানে এটা চেঞ্জ হয়েছে, তোমার একটু এর আগে প্রশ্নটা পড়া হয়েছে, তো তোমাদের কাছে এটা রইল কে বর্তমানে আছে। আর ভারতীয় বিমান বাহিনী এটা হচ্ছে সদর দপ্তর নয়াদিল্লি, 1932-এ প্রতিষ্ঠা হয়েছিল। এয়ার চিফ মার্শাল হচ্ছেন বিবেক রাম চৌধুরী। পরের প্রশ্ন 7 নাম্বার, সম্প্রতি কোন দেশ কামিকাজে ড্রোন উন্মোচন করেছে? উত্তরটা হচ্ছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড গাফস রাশিয়ান ল্যান্সের ড্রোনের মতো একটি নতুন কামিকাজে ড্রোন চালু করেছে। এই ড্রোন এখন প্রকাশ্যে নামকরণ করা হয়নি। লক্ষ্যবস্তুর আক্রমণে এটি ডিজাইন করা হয়েছে, যা ইউক্রেন সংঘাতে প্রত্যক্ষ করা হয়েছে। ইরানি ড্রোন ল্যান্সেটের মতো 30 থেকে 60 মিনিটের ফ্লাইট সময়কাল নিয়ে এটা 3 থেকে 6 কেজি পর্যন্ত পেলোড বহন করতে পারবে, যা 40 কিলোমিটার পর্যন্ত দূরত্ব কভার করতে পারে। ইলেকট্রো অপটিক্যাল সিস্টেম একটি অন্তর্নিহিত ওয়ারহেড দিয়ে সজ্জিত। এটি অ্যাম্বুসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অপটিমাইজ করা হয়েছে। ইরান রাজধানী হচ্ছে তেহরান, প্রেসিডেন্ট হচ্ছে ইব্রাহিম রাইসি, অফিসিয়ালি ভাষা হচ্ছে ফার্সি। পরের প্রশ্ন 8 নাম্বার, সম্প্রতি কোন দেশের পার্লামেন্ট সমকামী সম্পর্ককে অপরাধী হিসেবে একটি কঠোর আইন পাশ করেছে? উত্তর হচ্ছে ইরাক। ইরাকের পার্লামেন্ট সম্প্রতি সমকামী সম্পর্ককে অপরাধী হিসেবে একটি কঠোর আইন পাশ করেছে, যার সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। আইন পতিতাবৃত্তি এবং সমকামিতার বিরুদ্ধে লড়াইয়ের এই আইনের শিরোনাম ইরাকে এলজিবিটি ব্যক্তিদের বর্ধিত তদন্ত এবং নিপীড়নের একটি সম্পর্কিত প্রবণতার প্রতিফলিত করে। পতিতাবৃত্তি এবং সমকামিতার বিরুদ্ধে লড়াইয়ের আইনের অধীনে সমকামী সম্পর্কে জড়িত হলে কমপক্ষে 10 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে, যা 15 বছর পর্যন্ত হতে পারে। ইরাক রাজধানী বাগদাদ, মুদ্রা হচ্ছে ইরাকি দিনার, অফিসিয়ালি ভাষা হচ্ছে কুর্দি এবং প্রেসিডেন্ট হচ্ছে আব্দুল লতিফ রশিদ। পরের প্রশ্ন 9 নাম্বার, সম্প্রতি কোন দেশ ট্রাক এবং ভারী যানবাহনের আমদানি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে? উত্তরটা হচ্ছে শ্রীলঙ্কা। ডলারের তীব্র ঘাটতি এবং উদ্ভূত আর্থিক সংকটের মধ্যে শ্রীলঙ্কা আংশিকভাবে আমদানি নিষেধাজ্ঞা তুলে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, যা 2020 সালের মার্চ থেকে এটা সংগ্রাম করছে। শ্রীলঙ্কা ট্রাক এবং ভারী যানবাহনের আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা মার্চ 2020 থেকে এই বিধিনিষেধের প্রথম রোলব্যাককে চিহ্নিত করে। বাস, ট্রাক এবং ট্যাঙ্কারের মতো ভারী যানবাহনগুলি আমদানিযোগ্য হলেও গাড়ি সহ যাত্রীবাহী যানবাহনের উপর নিষেধাজ্ঞা অটুট রয়েছে। শ্রীলঙ্কা পূর্বে সিলোট নামে পরিচিত। এটা হচ্ছে তোমার ভারত থেকে পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। রাজধানী কলম্বো এবং শ্রী জয়বর্ধনের পরমকুট্টে। প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধন। মুদ্রা হচ্ছে শ্রীলঙ্কায় রুপি। সরকারি ভাষা হচ্ছে সিংহলি আর তামিল। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার, সম্প্রতি অনুষ্ঠিত 21তম অনূর্ধ্ব-20 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2024-এ ভারতীয় অ্যাথলেটিকরা কটি মেডেল জিতেছে? উত্তরটা হচ্ছে 18টি মেডেল। ভারতীয় ক্রীড়াবিদরা 21তম আন্ডার-20 এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2024-এ তাদের চিত্তাকর্ষক পদক জয়ের স্পন্দন অব্যাহত রেখেছে। হর্ষিত কুমার হ্যামার থ্রো ইভেন্টের স্বর্ণপদক জিতেছে। 66.7 মিটারের অসামান্য একটা থ্রো করেছেন তিনি। দুবাইতে ইউএই অ্যাথলেটিক্স ফেডারেশনের সহযোগিতায় এশিয়ান অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত 21তম এশিয়ান আন্ডার-20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2024 সালে U20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জনকারী ইভেন্ট হিসেবে এটা কাজ করে। তো এই ছিল আজকে সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে
নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।